জিওপলিটিক্স অ্যানালিসিসের আজকের এপিসোডে সবাইকে স্বাগতম। তো চলুন শুরু করি। শুরুতেই আমরা একটি প্রচলিত কথা দিয়ে আজকের বিশ্লেষণটি শুরু করব। ঘরের হিসাব বাস্তব বাজারের সাথে মিলছে না। মার্কিন কৌশলবিদরা ঘরে বসে একটা পরিষ্কার স্ক্রিপ্ট বানিয়েছিল, দ্রুত নির্ণায়ক আঘাত দিয়ে ইরানের শীর্ষ নেতৃত্বকে সরিয়ে দেওয়া, অল্প দিনের মধ্যে যুদ্ধ গুটিয়ে ফেলা, আর সোমবার গ্লোবাল ফাইন্যান্সিয়াল মার্কেট খুলবে পজিটিভ ভাইব নিয়ে। বাস্তবতা সম্পূর্ণ উল্টো দিকে গিয়েছে। সাময়িকভাবে ইরানের ক্ষমতা ভাঙা যায়নি, উল্টো দেশটা এক ধরনের শাহাদাতের শক্তি নিয়ে আরও ঐক্যবদ্ধ হয়েছে, আর অর্থনীতির বাজার খুলেছে তীব্র অনিশ্চয়তা ও ভয়ের মাঝে। তেল গ্যাসের দাম লাফিয়ে উঠেছে, পুঁজিবাজার কেঁপে উঠেছে, জ্বালানি রুটে একের পর এক ঝুঁকি তৈরি হয়েছে। এই আজকের আলোচনায় আমরা ধাপে ধাপে দেখব, প্রথমে সামরিক ময়দানে কি পরিকল্পনা ছিল, কি হয়েছে; দ্বিতীয়ত উপসাগর ও হরমুজ প্রণালী কেন্দ্রিক জ্বালানি রুটে কি ধরনের ভূ-কৌশলগত ধাক্কা এসেছে; তৃতীয়ত আরব উপসাগরীয় রাজতন্ত্রগুলোর মার্কিন নিরাপত্তা ছাতা কতটা ভেঙে পড়েছে; আর শেষ অংশে দীর্ঘমেয়াদী ভূরাজনৈতিক চিত্র, চীন রাশিয়ার সম্ভাব্য প্রবেশ, পশ্চিমা জোটের ভেতরে ভাঙন, আর বৈশ্বিক অর্থনীতি ও বাংলাদেশের মতো দেশের উপর প্রভাব। এই সার্বিক মূল্যায়ন থেকে পরিষ্কার বোঝা যাবে যে আমেরিকা ইসরায়েলের যুদ্ধ পরিকল্পনা শুধু সামরিক দিকে না, বরং জ্বালানি, অর্থনীতি ও আঞ্চলিক রাজনীতির স্তরেও গুরুতর ভুল হিসেবে দাঁড়িয়েছে। অভিযানের শুরুটা ছিল 28শে ফেব্রুয়ারি 2026 শনিবার ভোরের উচ্চমাত্রার ডিক্যাপিটেশন স্ট্রাইক। লক্ষ্য ছিল ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও কয়েক ডজন শীর্ষ জেনারেলকে একই সঙ্গে নিষ্ক্রিয় করা, যাতে রাষ্ট্র পরিচালনার চেইন অফ কমান্ড মুহূর্তের মধ্যে ভেঙে পড়ে। এই পরিকল্পনার পেছনে দুইটি অনুমান কাজ করছিল। প্রথমত, ইরানকে অন্য আরব রিপাবলিক বা রেজিমের মতো ভঙ্গুর ভাবা, মাদুরো বা তার আগের কিছু মধ্যপ্রাচ্য সরকারকে দ্রুত চাপে এনে যে অভিজ্ঞতা ছিল তাকেই ইরানের ওপর প্রয়োগ করা। দ্বিতীয়ত, ইরানে ব্যাপক গণবিদ্রোহ এবং শাসন পরিবর্তনের উইন্ডো ধারণা ছিল। জনতার ক্ষোভ ও কুর্দিভিত্তিক সশস্ত্র গোষ্ঠীগুলোকে উস্কে দিয়ে, সামনে ঠেলে দিয়ে খুব কম খরচে রক্ত ঝরিয়ে ভেতর থেকে রেজিম চেঞ্জ সম্ভব হবে। কৌশলগতভাবে আরও একটি হিসাব ছিল। শনিবার রবিবার গ্লোবাল মার্কেট বন্ধ থাকায় এই 48 ঘন্টার মধ্যে এমন নাটকীয় সামরিক ফলাফল সৃষ্টি করতে হবে যাতে সোমবার মার্কেট খুলতেই ইরান দমেছে, আলোচনায় ফিরেছে, ঝুঁকি কমেছে এমন ন্যারেটিভ দিয়ে স্টক, তেল ও বন্ড মার্কেটে আশ্বস্ত করা যায়। অর্থাৎ সামরিক অভিযানকে শুরু থেকেই ফিনান্সিয়ালি ইভেন্ট হিসেবে দেখা হয়েছে, শেয়ার বাজার বান্ধব যুদ্ধ। কিন্তু এই সব হিসাব দাঁড়িয়েছে ভুল ধারণা, সাংস্কৃতিক অজ্ঞতা আর ইরানি রাষ্ট্র সমাজের প্রকৃতি সম্পর্কে গভীর ভুল বোঝাবুঝির উপর। মার্কিন হিসাবের সবচেয়ে বড় ভুল ছিল ইরানের রাজনৈতিক সংস্কৃতি ও ধর্মীয় রাজনৈতিক সমাজতত্ত্ব না বোঝা। ইরানের শিয়া সমাজে সর্বোচ্চ ধর্মীয় নেতা নিহত হওয়া বা শহীদ হওয়া মানে পূর্ণ পরাজয় না, বরং তাকে শাহাদত হিসেবে দেখা। তার মৃত্যু রাষ্ট্র ও বিপ্লবী ভাবাদর্শকে আরও বৈধতা দেয়, নতুন করে রক্ত যোগায়। রেজিমের বিরুদ্ধে নয়, বরং রেজিমের পক্ষে এক ধরনের ধর্মীয় রাজনৈতিক উন্মাদনা তৈরি করে। ফলে নেতৃত্ব হত্যার পরও রাষ্ট্র পরিচালনার সিলসিলা থেমে যায়নি। আগে থেকেই নির্ধারিত উত্তরসূরি ও কমান্ডারদের দ্রুত নিয়োগ দিয়ে চেইন অফ কমান্ড স্বাভাবিকভাবে চালু রাখা হয়েছে। এই প্রেক্ষাপটে মার্কিন ইসরায়েলি প্রত্যাশিত জনগণের বিদ্রোহ ঘটেনি, বরং আকাশে ক্ষেপণাস্ত্র চলার মাঝেই মাটিতে মানুষ রাস্তায় নেমে সরকারের পক্ষে বিদ্রোহীদের জন্য করা আন্তর্জাতিক আহ্বানে রেসপন্স আসেনি। যাদের উপর ভর করে অভ্যন্তরীণ সশস্ত্র গণ্ডগোল তৈরি করার পরিকল্পনা ছিল, তারা বর্তমান শক্তি ভারসাম্যের ইরানি রাষ্ট্রের বিরুদ্ধে খোলাখুলি নামার সাহস পায়নি। পশ্চিমা মিডিয়ায় যতটা ইরান ক্লার্জিক্যাল রেজিম বিচ্ছিন্ন, ঘরে ঘরে বিদ্রোহ এর গল্প বানানো হয়েছিল, বাস্তবে দেখা গেল বিপরীত চিত্র। রাষ্ট্র সমাজের এক ধরনের সিজ অব ইউনিটি তৈরি হয়েছে, যেখানে বাহ্যিক আগ্রাসন অভ্যন্তরীণ বিভাজনকে সাময়িকভাবে চাপা দিয়ে এক ধরনের জাতীয় সংহতি তৈরি করেছে। 3-4 দিনের মাথায় যুদ্ধ কেবল ইরান ইসরায়েল বা ইরান যুক্তরাষ্ট্র সীমায় আটকে নেই, আঞ্চলিকভাবে এটি এখন একাধিক ফ্রন্টে বিস্তৃত। যুক্তরাষ্ট্র নিজেই স্বীকার করেছে, ইরানের পাল্টা আক্রমণে তাদের অন্তত 6 জন সৈন্য নিহত হয়েছে এবং ধ্বংসস্তূপের নিচে আরও লাশ পাওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কুয়েত ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ, সেখানে মার্কিন ঘাঁটি ও F-15 যুদ্ধবিমান পরিচালনার কেন্দ্র। কুয়েতে 3টি মার্কিন F-15 বিমানের বিধ্বস্ত হওয়া নিয়ে এখনও অস্পষ্টতা আছে। বন্ধুসুলভ
ফায়ার নাকি কুয়েতি এয়ার ডিফেন্সের ভুল শনাক্ত, এটা প্রমাণ করে আকাশ প্রতিরক্ষা কমান্ড অ্যান্ড কন্ট্রোলে গুরুতর সমন্বয়ের অভাব আছে। ইরানের ইস্পাহান সহ বিভিন্ন শহরে মার্কিন ইসরায়েলি বোমাবর্ষণে শত শত হতাহতের খবর এসেছে। ইরান বলছে অন্তত কয়েক ডজন বেসামরিক ও সামরিক ব্যক্তি নিহত হয়েছে। ইরাক ও কুয়েতে থাকা ইরান ঘনিষ্ঠ প্রক্সি গোষ্ঠীগুলো মার্কিন ঘাঁটিতে ডজনের বেশি আক্রমণের দাবি করেছে। আর জর্ডানে মার্কিন দূতাবাস খালি করে আশেপাশের বাসস্থান থেকে কর্মীদের সরিয়ে নেওয়া হয়েছে সম্ভাব্য হামলার আশঙ্কায়। একই সঙ্গে ইসরায়েল এখন সরাসরি তেহরানে আঘাত করেছে। আর যুক্তরাষ্ট্র ইসরায়েল উভয়ই জনমতকে আশ্বস্ত করতে বলেছে এখনও মরণ কামড় লাগায়নি, আসল আঘাত বাকি, যা দেখায় যে প্রত্যাশিত দ্রুত সাফল্য তারা পায়নি এবং পরিকল্পনা দীর্ঘমেয়াদী সংঘাতে রূপ নিচ্ছে। ইরানের বিপ্লবী গার্ড আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে তারা কার্যত হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে। কোনো জাহাজ এই রুট ব্যবহার করলে তাকে টার্গেট করা হবে এমন প্রকাশ্য হুমকি দিয়েছে ইরানি সামরিক নেতৃত্ব। অন্তত 5টি ট্যাঙ্কার ও পণ্যবাহী জাহাজে আক্রমণের রিপোর্ট আছে, যার মধ্যে কিছু ডুবে গেছে আর প্রায় 150 জাহাজ হরমুজ প্রণালী অঞ্চল জুড়ে অপেক্ষমান অবস্থায় আটকে আছে। এই দৃশ্য সরাসরি 1980-এর ট্যাঙ্কার ওয়ারের স্মৃতি ফিরিয়ে আনে, যখন উপসাগরের প্রতিটি ভেসেল চলাচল এক ধরনের ফ্রন্টলাইন অপারেশনে পরিণত হয়েছিল। এখানে কেবল হামলার শারীরিক ক্ষতি নয়, বরং সামুদ্রিক ইন্স্যুরেন্স ও রিস্ক প্রিমিয়ামের ব্যাপারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক মেরিন ইন্স্যুরেন্স কোম্পানিগুলো মূলত ব্রিটেন কেন্দ্রিক। যখন কোনো রুটকে ওয়ারজোন হিসেবে চিহ্নিত করে, তখন ট্যাঙ্কারগুলোর জন্য প্রিমিয়াম বহুগুণ বেড়ে যায়। অনেক ক্ষেত্রে কভারেজই দেওয়া হয় না, ফলে শিপিং কোম্পানিগুলো হয় রুট এড়িয়ে যায়, নয়তো ব্যয় এমনভাবে বেড়ে যায় যে তেলের প্রতি ব্যারেল এলএনজি প্রতি এমএমবিটিইউতে অতিরিক্ত শতকরা অনেক অংশ শুধু ঝুঁকি কভারেজের খরচ হিসেবে যোগ করা হয়। স্কাইলাইট নামের একটি ট্যাঙ্কার ডুবে যাওয়া, এরপর অন্য 4টি জাহাজে হামলা, সব মিলিয়ে এই বার্তাটি দিচ্ছে হরমুজ প্রণালী আর ফ্রি ফলোয়িং চেকপয়েন্ট নয়, বরং উন্মুক্ত যুদ্ধক্ষেত্র। হরমুজ প্রণালী ও কাতার কেন্দ্রিক এলএনজি চেইনে আঘাতের সঙ্গে সঙ্গে ইউরোপীয় গ্যাস ও তেলের বাজারে তাৎক্ষণিক রিয়াকশন দেখা গেছে। ইউরোপে গ্যাসের দাম কয়েকদিনের মধ্যে সর্বোচ্চ 45% পর্যন্ত বেড়েছে। বিশেষ করে কাতারের রাস লাফান এলএনজি প্ল্যান্টে ইরানি ড্রোন হামলার পর উৎপাদন সাময়িক বন্ধ হওয়ার ঘোষণার পরে ডাচ টিটিএফ গ্যাস হারে প্রায় 46 ইউরো বা মেগাওয়াট ঘন্টা থেকে 59 ইউরো বা মেগাওয়াট ঘন্টা পর্যন্ত উঠে গেছে, যা ইউরোপীয় ইন্ডাস্ট্রি ও গৃহস্থালী উভয়ের জন্যই নতুন চাপের ইঙ্গিত দিচ্ছে। এদিকে তেলের বাজারে স্পষ্ট জিওপলিটিক্যাল প্রিমিয়াম বসে গেছে। সংঘাত শুরু হওয়ার পর তেলের দাম প্রায় 8% পর্যন্ত লাফ দিয়েছে, আর গ্যাসের দাম প্রায় 20% বাড়ার পর দিনের ভোলাটিলিটি আরও বেড়েছে। ব্রাসেলস ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্কগুলো বলছে স্বল্পমেয়াদী সংঘাত হলে এটা রিস্ক প্রিমিয়াম পর্যায়ে সীমাবদ্ধ থাকবে, কিন্তু হরমুজ ও বাব আল মানদেবে কয়েক সপ্তাহের বেশি যদি যুদ্ধ চলমান থাকে, তাহলে জাহাজ চলাচল ব্যাহত হবে এবং স্টোরেজ কমতে শুরু করবে। লজিস্টিক্স সংকুচিত হবে আর প্রাইস স্পাইক দীর্ঘস্থায়ী ইনফ্লেশনারি শকে রূপ নেবে। অর্থাৎ এই যুদ্ধের জ্বালানি ধাক্কা শুধু মধ্যপ্রাচ্য না, ইউরোপীয় অর্থনীতি, বিশ্বব্যাপী মুদ্রাস্ফীতি ও সাপ্লাই চেনকে নতুন এক ঢেউয়ের বুকে দাঁড় করিয়েছে। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার, বাহরাইন ও ওমান এই গালফ কোঅপারেশন কাউন্সিল বা জিসিসি দেশগুলো দীর্ঘদিন ধরে মার্কিন ঘাঁটি ও অবকাঠামোকে গ্রহণ করেছে একটা অঘোষিত চুক্তির ভিত্তিতে। তোমরা আমাদের ভূখণ্ড ব্যবহার করবে, কিন্তু বদলে আমাদের 3 ধরনের নিরাপত্তা নিশ্চিত করবে: অর্থনৈতিক স্থিতি, রাজনৈতিক টিকে থাকা আর জানমালের নিরাপত্তা। ট্রাম্প ব্যক্তিগতভাবে এসে বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তি করে বলেছিল, তোমার টাকা দাও, নিরাপত্তা আমার। এই ধারণার ওপরই উপসাগরীয় রাজতন্ত্রগুলো তাদের পুরো কৌশল সাজিয়েছিল। বর্তমান সংঘাতে প্রথমবারের মতো তারা স্পষ্টভাবে দেখেছে মার্কিন ঘাঁটিগুলো আসলে মূলত ইসরায়েলের নিরাপত্তা ও মার্কিন আঞ্চলিক ক্ষমতা প্রক্ষেপণের জন্য, আরব রাজতন্ত্রগুলোর জন্য না। ইরানের পাল্টা হামলা সরাসরি কুয়েত, কাতার, ইউএই এর ঘাঁটি ও তেল গ্যাস অবকাঠামোর দিকে গেছে। কুয়েত স্বীকার করেছে তাদের নৌসেনা নিহত হয়েছে। সৌদি আরবের আরামকোর টার্মিনালের ড্রোন হামলার প্রভাব স্যাটেলাইট চিত্রে বড় আকারের ক্ষতি হিসেবে দৃশ্যমান হয়েছে। কাতার এনার্জি কিছু কার্যক্রম স্থগিত করেছে। ফলাফল, আরব জনগণ প্রশ্ন করছে, যার কাছে নিরাপত্তা কিনেছি সে আমাদের ঘরকে যুদ্ধক্ষেত্রেও রেখেছে, কিন্তু আক্রমণ ঠেকাতে পারেনি। এই অনুভূতি ভবিষ্যতে মার্কিন আরব নিরাপত্তা স্থাপত্যে বড় ধরনের পুনর্বিবেচনার দরজা খুলে দিতে পারে। কুয়েতে 3টি মার্কিন F-15 যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা শুধু একটি ট্যাকটিক্যাল দুর্ঘটনা না, বরং পুরো উপসাগরীয় প্রতিরক্ষা কাঠামোর কাঠামোগত
সমস্যাকে সামনে নিয়ে এসেছে। ধারণা করা হচ্ছে আকাশে যুদ্ধবিমান উড়াচ্ছে এক কমান্ড, আর এলাকার এয়ার ডিফেন্স পরিচালনা করছে আরেক কমান্ড। সমন্বয়ের অভাবে নিজেদের যুদ্ধবিমানকে শত্রু টার্গেট করে মিসাইল ছোড়া হয়েছে। এ ধরনের ফ্রেন্ডলি ফায়ার শুধু মানবিক ও অর্থনৈতিক ক্ষতি না, বরং রিয়েল টাইম ওয়ারফেয়ারে কমান্ড অ্যান্ড কন্ট্রোল কতটা দুর্বল তা প্রমাণ করে। যে উপসাগরীয় প্রতিরক্ষা কাঠামোকে এতদিন ইন্টিগ্রেটেড এয়ার ডিফেন্স সিস্টেম হিসেবে বিক্রি করা হয়েছে, বাস্তবে দেখা যাচ্ছে তা খণ্ডিত, বিচ্ছিন্ন এবং চাপের মুহূর্তে তথ্য শেয়ারিং ও সিদ্ধান্ত গ্রহণে গুরুতর সমস্যা রয়েছে। ইরানি ড্রোন ও মিসাইল ঠেকাতে যুক্তরাষ্ট্র ইসরায়েল এক একটা লক্ষ্যবস্তুর বিরুদ্ধে 10 থেকে 15টি উচ্চমূল্যের ইন্টারসেপ্টর নিক্ষেপ করতে বাধ্য হচ্ছে, যা অর্থনৈতিকভাবে অতি ব্যয়বহুল এবং দীর্ঘমেয়াদী অস্ত্রভাণ্ডার খালি করে ফেলতে পারে। মানে, সস্তা ড্রোন মিসাইলের বিরুদ্ধে অতিমূল্যের এয়ার ডিফেন্স সিস্টেম ব্যবহার করে এই যুদ্ধ যত দিন বেশি দীর্ঘই হবে, তত বেশি ওয়েস্টার্ন জোটের স্ট্র্যাটেজিক ক্লান্তি বাড়বে। এখনো পর্যন্ত মূল ফোকাস হরমুজ প্রণালীর উপর, কিন্তু সামনে আরও বড় ঝুঁকি অপেক্ষা করছে বাব-আল মানদেব চোক পয়েন্টে, যেখানে একদিন সোমালিয়া, অন্যদিকে ইয়েমেন, আর যার উপর নির্ভর করে লোহিত সাগর হয় ইউরোপ ও বিশ্ববাজারে বিপুল পরিমাণ পণ্য ও তেল গ্যাস পরিবহন। ইয়েমেনের হুদি গোষ্ঠী যদি এই মুহূর্তে 2 থেকে 4টি বড় ট্যাঙ্কার ডুবিয়ে দেয় বা মারাত্মক ক্ষতিগ্রস্ত করে, তাহলে হরমুজ সংকটের সঙ্গে মিলিয়ে গ্লোবাল শিপিং চেইনে একসাথে দ্বিগুণ ধাক্কা লাগবে। এটা শুধু জ্বালানি না, খাদ্য, কনজিউমার গুডস, ইন্ডাস্ট্রিয়াল ইনপুট সবকিছুর উপরে প্রভাব ফেলে যুদ্ধের থিয়েটার। তাই শুধু ইরান বা গালফ নয়, ধীরে ধীরে টুইন চোক পয়েন্টে ওয়ারের দিকে এগোতে পারে। হরমুজ প্লাস বাবেল মানদেব প্রণালী এই ডুয়াল শক সাপ্লাই চেইনের উপরে এমন ধরনের প্রভাব ফেলতে পারে, যার প্রভাব বাংলাদেশের মতো আমদানি নির্ভর দেশেও দ্রুত দেখা যাবে। এলএনজি, রান্নার গ্যাস, বিদ্যুৎ উৎপাদন, পরিবহন খরচ, গার্মেন্টস শিল্পের প্রতিযোগিতা, সব ক্ষেত্রে। আমরা যে বাংলাদেশের উদাহরণ দিয়েছি, এলএনজি, সিলিন্ডার গ্যাস, গাড়ির সিএনজি, পাওয়ার প্ল্যান্ট ও গার্মেন্টস ডোমিনো বোঝানো হয়েছে, সেটা গ্লোবালি প্রযোজ্য। শুধু দেশের নাম পাল্টালে বাকি লজিক একই। এই যুদ্ধ শুধু বিদেশের যুদ্ধ না, ট্রাম্প প্রশাসনের জন্য অভ্যন্তরীণ রাজনৈতিক জুয়া টেবিলও বটে। শুরুতে ট্রাম্প নিজেকে 40 বছরের শত্রুকে শেষ করে দেওয়া বিজয়ী প্রেসিডেন্ট হিসেবে উপস্থাপন করতে চেয়েছিল। নির্বাচনের আগে ইরানের ওপর দূরত্ব বিজয় এনে কংগ্রেস ও ইলেকটোরাল ম্যাপে রিপাবলিকান অবস্থান মজবুত করার আশায় ছিল। তবে যুদ্ধ যত দীর্ঘ হচ্ছে, ততই এই ক্যালকুলেশন উল্টে যাচ্ছে। মার্কিন সৈন্যদের অসংখ্য লাশ ফিরে এলে, যুদ্ধ ব্যয় বাজেট ঘাটতি বাড়লে, আর তেল গ্যাসের দামে অভ্যন্তরীণ মুদ্রাস্ফীতি বাড়লে জনগণের সমর্থন ধীরে ধীরে ক্ষয় হতে পারে। বিগত কিছুদিন আগে এপস্টাইন ফাইলের যে ফাঁস হয়েছে, সেটা একটা গুরুত্বপূর্ণ রাজনৈতিক চাপের ইঙ্গিত। এই ইঙ্গিত দেয় যে ইসরায়েল ঘনিষ্ঠ লবিগুলো ইরান ইস্যুতে ট্রাম্পকে আরও আক্রমণাত্মক হওয়ার দিকে ঠেলে দিচ্ছে, বিনিময়ে কেলেঙ্কারির চাপ কমানোর প্রতিশ্রুতি দিচ্ছে। এমন একটা ট্রেন্ড অফ এর ধারণা আছে। কিন্তু যুদ্ধ যদি প্রত্যাশিত সাফল্য না এনে উল্টো দীর্ঘমেয়াদী ঝামেলা তৈরি করে, তাহলে এই কেলেঙ্কারিগুলোই আবার বুমেরাং হয়ে ট্রাম্পের বিরুদ্ধে ব্যবহার হতে পারে। উপরন্তু মুখোমুখি প্রেস কনফারেন্সে এড়িয়ে শুধু ভিডিও বার্তায় সীমাবদ্ধ থাকায় এটাও দেখায় যে প্রেসিডেন্ট নিজেই এখন কঠিন প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত নয়। যুদ্ধের ভবিষ্যৎ, লক্ষ্য ও এক্সিট স্ট্র্যাটেজি নিয়ে হোয়াইট হাউসের ভেতরে একটা অনিশ্চয়তা বিরাজ করছে। যুদ্ধ যত দীর্ঘায়িত হবে, মধ্যপ্রাচ্যের এই সংঘাত তত বেশি পরাশক্তিদের সরাসরি প্রতিযোগিতার ময়দানে পরিণত হওয়ার ঝুঁকি বাড়াবে। চীন ও রাশিয়া ইতিমধ্যে প্রকাশ্যে এক্সেলেশন ও কূটনৈতিক সমাধানের কথা বলছে, কিন্তু তাদের প্রকৃত স্বার্থ হচ্ছে যুক্তরাষ্ট্রের সুনাম ও প্রভাবকে ক্ষয় করা, তেল বাজারে নিজেদের প্রভাব বাড়ানো আর ডলারের আধিপত্যের উপর নতুন করে প্রশ্ন তোলা। যদি এই যুদ্ধ ইরানের রাষ্ট্র ব্যবস্থা ভেঙে না দিয়ে বরং তাকে অবরুদ্ধ কিন্তু টিকে থাকা অবস্থায় রেখে যায়, তাহলে বেইজিং মস্কো একে নিজেদের পক্ষে এক ধরনের স্ট্র্যাটেজিক লাভ হিসেবে ব্যবহার করতে পারে। ইরানকে আরও বেশি নিজেদের দিকে টেনে নিয়ে আঞ্চলিক নিরাপত্তা ও জ্বালানি স্থাপত্যে বিকল্প অক্ষ দাঁড় করাতে পারে। পশ্চিমা জোটের ভিতরেও ভাঙনের সম্ভাবনা আছে। এশিয়া ও ইউরোপ উভয় জায়গার মিত্র দেশগুলো যদি দেখে যে মার্কিন ইসরায়েলি অ্যাডভেঞ্চার তাদের অর্থনীতিকে অপ্রয়োজনীয় ঝুঁকিতে ফেলেছে আর কোনো বাস্তব নিরাপত্তা লাভ দিচ্ছে না, তাহলে ন্যাটোর ভেতরে, ইইউ এর ভেতরে, এমনকি উপসাগরীয় মিত্রতার ভেতরেও ভবিষ্যতে ভিন্নমত ও কাপলিং প্রবণতা বাড়াতে পারে। সবচেয়ে বড় ধাক্কা আসবে জ্বালানি ও সাপ্লাই চেইনের ফ্রন্টে, আর এই ধাক্কা যত বাড়বে ততই পশ্চিমা জোটে বিশৃঙ্খল ও ভাঙন। এটা বর্তমান ডেটা ও বিশ্লেষণেও সমর্থিত। 3-4 দিনের যুদ্ধের সার্বিক চিত্র থেকে যা পরিষ্কার হয়ে উঠেছে তা হলো, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রাথমিক কৌশলগত চমক সত্ত্বেও ইরানের শাসন ব্যবস্থা ভাঙেনি। চেইন অফ কমান্ড টিকে আছে। জনগণের গণবিদ্রোহ তো দূরের কথা, বরং র্যালি অলরাউন্ড দ্য ফ্ল্যাগ
ধারার ঐক্য সৃষ্টি হয়েছে। ইরান সামরিকভাবে পাল্টা জবাব দেওয়ার জন্য সক্ষমতা অক্ষুণ্ণ রেখেছে। মার্কিন ও মিত্রঘাঁটিতে একাধিক আক্রমণ করেছে এবং সবচেয়ে বড় কথা, হরমুজ প্রণালী ও আঞ্চলিক জ্বালানি অবকাঠামোর দিকে আঘাত করে গ্লোবাল অর্থনীতিকে এক অভূতপূর্ব অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছে। এই সংখ্যা যত দিন বাড়বে ততই তিনটি স্তরে ঝুঁকি বাড়বে। প্রথমত, সামরিকভাবে আরও বেশি প্রাণহানি, বিশেষ করে মার্কিন সৈন্যদের। দ্বিতীয়ত, অর্থনৈতিকভাবে তেল, গ্যাস ও শিপিং সংকট থেকে শুরু করে বিশ্বব্যাপী ইনফ্লেশন ও সাপ্লাই চেইন ভাঙন। তৃতীয়ত, রাজনৈতিকভাবে ট্রাম্পের অভ্যন্তরীণ রাজনৈতিক ভবিষ্যৎ, উপসাগরীয় রাজতন্ত্রগুলোর নিরাপত্তা, আস্থা আর পশ্চিমা জোটের ভেতর ঐক্য সবই চাপে পড়বে। ইরানের জন্য অবশ্যই এই যুদ্ধ ধ্বংসাত্মক, কিন্তু একই সঙ্গে এটা যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও তাদের আরব মিত্রদের জন্য এক ধরনের স্ট্র্যাটেজিক ব্লোব্যাক, যেখানে ঘরের হিসাব শুধু বাজারে নয়, যুদ্ধক্ষেত্র, জ্বালানি রুট ও রাজনীতির ময়দানেও মিলছে না।